কে রে এই দিক দিয়ে কিসে ঢুকালো সেই জ্যাম মেন রাস্তার তো বাইরে হবার পারবো না। কাম আসাবে এদিক দ্বারা পরিচিত ফার্মেসি আছে উঠে যাওয়া লাগবে। তোর আবার কি সমস্যা হলো কি ওষুধ নিব? ক্লোরোফর্ম নিমুবে। হাই রে যাইরা তুই রে এই জন্য ওটি যাচ্ছ? তে ওটা ছাড়া রাতের বেলা অপারেশন করবো কেমনে? না ঠিক আছে ওটা তো সেই জিনিস রক্তপাতবিহীন যুদ্ধে জয় করা যায়। এই যে চলেই যাচ্ছি সামনে ওই ফার্মেসিটা, আমি না অ্যামেজন নিয়ে আসছি, তুই গাড়ির মধ্যেই থাকিস। আচ্ছা যা। আসসালামু আলাইকুম খাদেম ভাই, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেডা রমজান, মেলা দিন পরে এদিকে এলা? নানান ব্যস্ততার মধ্যে থাকি তো ভাই, এদিকে আর আসাই হয় না। আর আপনার দোকান তো সেই চিপার মধ্যে, অনেক ভিড়ভাড়টা ঠেলে এটি আসা লাগে। কি করবে, ঢাকা শহরে দিন দিন খালি যানজট বেড়ে যাচ্ছে আর মানুষ ঢুকিচ্ছে, এরা যে কোনটি থাকবি। দেশের বেকারত্ব বেড়ে গেলে যা হয়, গ্রামের মানুষ খালি রাজধানীর মধ্যে ঢুকিচ্ছে। এখন সবাই খালি কর্মই চাচ্ছে, থাকার জায়গা যেটা হয় হোক। কিছুই তো আর করার নাই রে রমজান, সবাই পেটের দায়ে আসতেছে। তো এতদিন পর যে আমার দোকানে এলে কি মনে করে? ওই স্পেশাল জিনিসটা লাগবি, আছে দোকানে? হ্যাঁ আছে তো, কিন্তু মাঝে মধ্যে যে তুমি এটা নিচ্ছ করো কি এটা দিয়ে? মানুষের কাম থাকে না, এত কথা তো আর তোমার শোনার দরকার নাই। না বারে, এমনি কৌতূহল বশত শুনবেছিলাম। তে চা খাবে না কফি খাবে? এখন আর কিছু খামো না, ছোট একটা বোতলে দিয়ে দেন, আমার কাম আছে, যাওয়া লাগবে। আচ্ছা তুমি এনে অপেক্ষা করো, দিচ্ছি। ঠিক আছে। আজকের এই আলোচনা সভায় মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক মহোদয় এবং আমার সামনে উপস্থিত প্রত্যেক উপজেলার সভাপতি সেক্রেটারিকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতাকর্মী ভাইয়েরা আমার, আমি বেশি সময় নেব না, সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। আজকে আমরা এখানে মিলিত হয়েছি দেশ ও জাতির কল্যাণের জন্য। আপনারা তো জানেন বগুড়া ৭ আসনের উপনির্বাচনের জন্য দল আমাকে মনোনীত করছে আপনাদের সেবা করার জন্য। এই জন্য আমি প্রথমে শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবং আরো কৃতজ্ঞ জানাচ্ছি আমাকে যারা ভরসা করছেন। বগুড়া জেলার কৃতি সন্তান, সারা বাংলাদেশের গর্ব, আমার প্রাণপ্রিয় অভিভাবক জনাব কোবা শামসু। প্রিয় ভাইরা আমার, দেশ আজ কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, ষড়যন্ত্রকারীরা ওত পেতে আছে দেশকে গিলে খাওয়ার জন্য। আমাদের সংগ্রাম সেই সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। তাই মার্চের 2 তারিখে উপনির্বাচনে দোয়েল পাখি মার্কায় ভোট দিয়ে সকল অপশক্তিকে রুখে দিতে হবে। আমাদের সজাগ থেকে প্রত্যেকটা পাড়া মহল্লায় দোয়েল পাখি মার্কায় ভোট চাইতে হবে। আরো মনে রাখবেন, জনগণই সকল ক্ষমতার উৎস, আমরা তো তার সেবক মাত্র। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য। ভাইরা আমার, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ঐক্যবদ্ধ হয়ে জনতা পার্টির জন্য কাজ করা। মনে রাখবেন, ঐক্যবদ্ধ শক্তিকে আল্লাহ ছাড়া কেউ হটাতে পারে না। আমি কথা আর দীর্ঘ করতে চাই না, এই মঞ্চে আর একটা ঘোষণা দিতে যাচ্ছি। বগুড়া জেলা নতুন কমিটিতে আমাকে উপদেষ্টা মন্ডলীর সদস্য করা হয়েছে, এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বগুড়া জেলার বারবার পরীক্ষিত নেতা জনদরদি আফজাল হোসেন মাস্টার। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে বগুড়া ৪ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব ভাই। আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আমরা আশা করি সভাপতি এবং সেক্রেটারির কাছে একটা শক্তিশালী জেলা কমিটি পাবো। আর শেষে একটা কথাই বলবো, বগুড়া জেলার সাধারণ সম্পাদক থাকাকালীন আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, দল যে দায়িত্ব দিচ্ছে জনগণের মন রক্ষা করে যেন আমি জয়ী হতে পারি। এখন আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন নবনির্বাচিত বগুড়া জেলার সাধারণ সম্পাদক হাবিব ভাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হোক জনতা পার্টির, জয় হোক মানবতার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছে বগুড়া জেলার সভাপতি, লড়াই সংগ্রামের অগ্রদূত জনাব আফজাল হোসেন মাস্টার। মঞ্চে আরও উপস্থিত আছে বগুড়া ৭ আসনের জনতা পার্টির মনোনীত এমপি প্রার্থী তোতা এবং সামনে উপবিষ্ট সকল ইউনিটের নেতাকর্মীদের জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাকে বগুড়া জেলার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার অভিভাবক শামসুকে। আর যার কথা না বললেই না, সে আমাদের সবার প্রিয় সম্মানিত সভাপতি আফজাল হোসেন মাস্টার। প্রিয় ভাইরা আমার, সামনে আমাদের উপনির্বাচন, তাই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে জনতা পার্টির শক্তি জনগণ, তাই সবার দোরগোড়ায় আহ্বান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনার সবার। জনতা পার্টির লক্ষ্য হলো বাংলাদেশকে রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করানো।
এতে করে যদি আমাদের জীবনও চলে যায় তাও দিতে প্রস্তুত আছি। ভাইরা আমার, আমাদের যুদ্ধ সেই সব অপশক্তির বিরুদ্ধে যারা এই দেশকে বিদেশিদের হাতে বর্গা দিতে চায়। বিদেশে যারা অঢেল অর্থ পাচার করে দেশের অর্থনীতি ফাঁকা করে দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। এরা হচ্ছে সেই সব মৌসুমী নেতা যারা কর্মীদের হানাহানি কাটাকাটি করায় নিজেদের সন্তানদের বিদেশে পড়াশোনা করতে পাঠায়। এরা হচ্ছে সেই সব শত্রু যারা দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে বেগম পাড়ায় গিয়ে বসবাস করে। আমরা বাঙালি জাতি এখনো সতর্ক নই, তাহলে আর কবে হব? তাই এই পরিবর্তনে সবাই অংশগ্রহণ করব এবং জনতা পার্টির দোয়েল মার্কাকে বিজয়ী করার জন্য সবাই প্রাণপণ চেষ্টা করব। আমি আর কথা বাড়াবো না, এখন সভাপতি সাহেব সবার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আশা করি তার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং তার দিক নির্দেশনা অনুযায়ী মাঠে ভালো মতো কাজ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক জনতা পার্টির, জয় হোক মানবতার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করানোর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই আলোচনার উদ্দেশ্য হলো উপনির্বাচনের জন্য আমাদের প্রার্থীকে জয়ী করার উদ্দেশ্যে কর্মপরিকল্পনা ঠিক করা। আমার পূর্বে যারা বক্তৃতা দিয়ে গেল ওনাদের কথার সাথে আমিও একমত। এই কথা ধ্রুব তারার মতো সত্যি যে ঐক্যবদ্ধ জাতিকে কেউ হারাতে পারে না। আমার খুবই ভালো লাগতেছে বগুড়া জেলার আমরা সকল নেতাকর্মী একই পরিবার, সবাই মিলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করব। দীর্ঘদিন হলো বগুড়ার এই আসনটি ফাঁকা হয়েছিল, কেন্দ্র থেকে উপনির্বাচনের জন্য তাগিদ করার কারণে আজ এখানে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। এতে করে আবার কারো কারো মনো বেজার। আপনারা জানেন তো শফিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ এটাই যে উনি দলের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। অথচ আমরা ভেবেছিলাম তোতা নমিনেশন পাওয়াতে তাই সবচেয়ে বেশি খুশি হবে, কিন্তু সেটা না করে তিনি টাকা এবং ক্ষমতাকেই বেশি গুরুত্ব দিল। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারাই দলের বিরুদ্ধে যাবে তাদের অবস্থা শফিকের মতোই হবে। তাই আমাদের সদা সতর্ক থাকতে হবে যাতে এই ষড়যন্ত্রকারীরা কোথাও জায়গা না পায়। আমাদের সবার প্রচেষ্টা এদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। আর আমাদের উদ্দেশ্য এটাই হবে যে সামনের মাসের 2 তারিখে দোয়েল মার্কাকে বিপুল ভোটে জয়ী করে উন্নয়নের অংশীদার হওয়া। প্রিয় ভাইরা আমার, আমি শামসুর আপন ছোট চাচা, হিসেব অনুযায়ী নমিনেশন আমারই পাওয়ার কথা, কিন্তু শামসু সেটা করেনি। কারণ রাজনীতির সৌন্দর্য হচ্ছে বিনিময়ের মাধ্যমে দলের ঐক্য বজায় রাখা। পরিবারতন্ত্রের রাজনীতি কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না, কারণ গণতন্ত্র বিকশিত হয় ক্ষমতার পালা বদলে দলের পদ বিবর্তনের মাধ্যমে, আর জনগণের অধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনার মাধ্যমে। জনতা পার্টিতে আমরা সবাই সবার সহযোগী। গণতন্ত্রের আসল রং হলো জনগণের অধিকার রক্ষা করে দেশকে উন্নয়নের চূড়ায় পৌঁছে দেওয়া। আজকে এখানে উপস্থিত প্রত্যেক উপজেলার সভাপতি সেক্রেটারি উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, পরিবর্তনের এই হাওয়ায় আমাদের শপথ নিতে হবে যে দেশের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এখন আপনাদের সব থেকে বড় কাজ হলো নিজের কর্মী নিয়ে নিজ নিজ এলাকায় প্রচারণা চালিয়ে যাওয়া। এক্ষেত্রে জেলা কমিটি আপনাদের সকল ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আরও আমাদের মনে রাখতে হবে, আমরা যদি উন্নয়নের বার্তা প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দিতে না পারি কখনোই তাদের মনে জায়গা করে নিতে পারবো না। আমাদের প্রধান উদ্দেশ্যই থাকবে দোয়েল পাখিকে বিপুল ভোটে জয়ী করে নির্বাচিত করা। আরো বলে দিতে চাই, কেউ যেন এই নির্বাচনী প্রচারণায় গিয়ে কারো সাথে ঝামেলা তৈরি না করে। কোনো ভণ্ড, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাসীকে জনতা পার্টি কখনোই জায়গা দেবে না। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচারণা চালাবেন। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের জেলা কমিটি থেকে একটি স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে, আপনারা তাদের সহযোগিতা করবেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই দেশকে আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক জনতা পার্টির, জয় হোক মেহনতি মানুষের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেরে গোল্লা, খিচুড়ি প্যাকেট কি দেওয়া শেষ হয়ে গেল? এখনো পুরোপুরি শেষ হয়নি ভাই, আয়নাল ভাই মিজান ওরা দিচ্ছে। আর নেতারা কি ভিতরে বসছে নাকি? ভেতরে ধনটের কমিটি লিয়ে সেই আলোচনা চলিচ্ছে। কে ওই কমিটি তো ঠিকই আছে, তারা মাস্টাররা পাটোয়ারি দেওয়ার কথা। সেটা ঠিক আছে, ঝামেলা তৈরি করছেই তো স্বপন মোল্লা। কেরে স্বপন মোল্লা আবার কি ঝামেলা তৈরি করলো রে গোল্লা? নেতা কর্মী উস্কে দিয়ে মাস্টার চাচাক ধরছে, তাকে সভাপতির পদ দেওয়া লাগবে। শালা তো পাক্কা একটা 2 নম্বর লোক। ধনুটে মাদক ব্যবসার অভয়ারণ্য তৈরি করে দিছে। এর কারণে ধনুটে আজ অধিকাংশ সোলপুল মাদকাসক্ত। খালি মাদকাসক্ত না, এর কারণে দলের অনেক নেতা কর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত হচ্ছে। এই স্বপন মোল্লা কার ফোরামের লোক রে, শফিকের নাকি? একদম ঠিক কথা বলছেন, ওর নেতাও শঙ্কা উইও শঙ্কা।
ভাই আমার যেটা মনে হচ্ছে আমাদের পোলাপানের দিয়ে শালাক ঝাঁটে বিদায় করে দেই। আরে এখন কোনো গ্যাঞ্জাম করা যাবে না, আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করলেই ভালো হবে। মুরব্বীরা সবাই যেহেতু বলছে সমাধান একটা করবি। আমার মনে হয় ওটি আমাদের উপস্থিত থাকা লাগবে, কি হয় না হয় সেটা দেখা লাগবে। এটা যাই কি করবেন, ওটি ঠেলে ঢোকা যাচ্ছে না। মুরব্বীরা যেহেতু বলছে দেখি না কি করে। টেটেরা ভাই আপনি ওটি যান, আমি আর ডন ভাই দেখতেছি ওরা কি করতেছে। আচ্ছা ঠিক আছে, তোরা এইদিকে যা সুষ্ঠুভাবে সব বন্টন করে দে। ঠিক আছে ভাই। শামসু, আমরা তো আল্লাহর রহমতে আলোচনা সভাটা সুষ্ঠুভাবেই শেষ করলাম, আর হাবিব ভাইকে সবার সামনে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে দিছি। ভালো করছেন, আর সবাই নিজ নিজ দায়িত্ব থেকে নির্বাচনের কাজ শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, আর এদিকে তো ধনুটের কমিটি নিয়ে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে আবার কি হচ্ছে? তারা মাস্টার আর পাটোয়ারিকে দায়িত্ব দেওয়ার পর থেকে স্বপন মোল্লার লোকজন নিয়ে এসে পার্টি অফিসে ঝামেলা করিচ্ছে। স্বপন মোল্লা গ্যাঞ্জাম করতেছে, তে কি করছে? বলতিছে সভাপতির পদ তাকে দিতে হবে, না হলে ধনুট অচল করে দিবি। বুঝতে পারছি, তলে তলে আলাদা রাজনীতি চলিচ্ছে, শফিকক উস্কে দিছে। সভাপতির পদ না দেওয়ার কারণে এমন করছে না, শফিকক যে বহিষ্কার করছে এই জন্য পরিস্থিতি উত্তক্ত করছে। আমিও সেটা বুঝে পাচ্ছি, তো এখন কি করা যায় সেজন্যই তোমাকে ফোন দিলাম। সিদ্ধান্ত আর পরিবর্তন করা হবে না, আপনি পরিস্থিতি ঠান্ডা করে পার্টি অফিস থেকে বাড়ি চলে যান, বিষয়টা আমি দেখতেছি। আর কোনো ধরনের যান গ্যাঞ্জাম না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আচ্ছা ঠিক আছে, বুঝে পাচ্ছি কি করা লাগবে। বিষয়টা হলো কি শামসু, গ্রুপিং কোন্দল হলো রাজনীতির ক্যান্সার শুরু। তুমি ঠিকই বলছো, সবিককে বহিষ্কার করার কারণেই এলাকাতে পরিস্থিতি তৈরি করছে। ইল্লে করে কি আর আমাকে দোমাবার পাবি সেলিম ভাই? মশা মারতে তো আর কামান ব্যবহার করা যাবে না। আর সভাপতি যে ব্যবসায়ীদের সাথে বসবে চাইলো তার কি করলো? হোটেল সেরাটনে আজকে সন্ধ্যায় বসার কথা, এখন কি করবে আল্লাহ মাবুদি ভালো জানে। আমার তো মনে হয় না শামসু কোনো সমাধান করে পারবি। দেশে এই লোকের জন্য আজ কঠিন সংকটের মুখে দাঁড়িয়ে আছে। যে কর্ম পরিকল্পনা আর পরিস্থিতি দেখতেছি, সিএর যে কোন পাকে চলে যায় সেই চিন্তা করো। আমি সিআরএস চিন্তা করছি না সেলিম ভাই। এত যুদ্ধ করেও যদি এই জাতির ভাগ্যের উন্নয়ন পরিবর্তন না করতে পারে এই সন্ত্রাসীদের জন্য, তাহলে কি হলো? সভাপতির এই খামখেয়ালির জন্য দলের পরিবেশ নষ্ট হচ্ছে, এটা তাকে বুঝে পাচ্ছি না। সেটাই তো হলো, তবে আমাদের দুর্বল হওয়া যাবে না। পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করে লাভ কি? বাস্তবায়ন তো করা যাচ্ছে না এই লোকের জন্য। আমরা ভাবি একটা, উনি ভাবে আরেকটা। দলের নীতি কেমনে নিয়ন্ত্রণ করবেন? আর এই দিকের খবর জানেন নাকি? ড্যান্ডি শাকিল তো মুখ খুলছে। সম্রাটের কাছে তো সবই শুনলাম, তে ওসমানের সাথে না তোমার সম্পর্ক ভালো ছিল? সম্পর্ক তো ভাই সবার সাথে ভালো ছিল, এখন তলপাক দিয়ে কেরা বাস ঢুকাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। যতই আন্ডারওয়ার্ল্ডের ডন হোক না কেন, ওসমানের খোঁজ খবর লাগিয়ে দিছে, ও ঠিকই খুঁজে বের কর্ম। তবে এগুলোর সাথে যে ঐক্যবদ্ধ শক্তি জড়িত, এটা লিয়াকতের সম্পর্ক থাকার কারণেই বোঝা যাচ্ছে। তাহলে তো লিয়াকতকে গ্রেপ্তার করলে সব বাড়ে যাচ্ছে, তে আমি কি সম্রাটকে বলে দেবো নাকি? না না, ওকে এখন গ্রেপ্তার করা যাবে না। প্রশাসনের মধ্যে যে ওদের লোক আছে সেটা আপনি বুঝতে পারতেছেন না। বিষয়টা অন্য কৌশলে সাইজ করতে হবে। তাহলে কি করবে চাচ্ছ? আমার পেছনে লাগার ফল যে কত ভয়ানক হতে পারে সেটাও বুঝে দেবো। বুঝের পাইছি, তুলে নিয়ে এসে জুত মতে পেটন দিবে। হ্যাঁ সেটাই। এখন চলেন, প্রতিমন্ত্রীর সাথে মিটিং আছে, আপনারও উপস্থিত থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। চাচা, হোটেলে না উঠে মিরপুরে আমার বোনের বাসা আছিল, ওটি উঠলি তো ভালো হলো নি। তোর বোনের বাসা আছে সেটা বুঝলাম, এটা তো আমার শালীর বাসাও আছে, সেটা তো উঠলাম না। ঢাকাত রাজনীতির কাজে যাচ্ছে, আত্মীয়তা করবে আসিনি, হোটেলই পারফেক্ট আছে। আর এখান থেকে মোল্লা ভাইয়ের বাসা কাছে আছে, তাই হোটেলে উঠছি। তা ঠিক আছে, হোটেলে বসে সবকিছু নির্দ্বিধাই করা দেবি। তে মোল্লা ভাইয়ের কাছে কখন যাবেন? কেবল তো আসলাম, ফ্রেশ হয়ে রাত্রিবেলা যামনি। তে খাওয়া দাওয়া কোথায় করবেন চাচা? এই হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এটি রান্না ভালো, এখানেই খামো। আর স্বপন মোল্লাক যেভাবে উস্কে দিলেন, পরে তো আর কোনো খবর নিলেন না, আপডেট কি? এটা শফিকের কেলমারে যে আগুন লাগিয়ে দিছি না মাস্টার আগে, এটি থামাক। আমাক বহিষ্কার করে জনতা পার্টির গোড়া পত্তন করলাম আমি, বগুড়া তার আমারই দাম নাই। এটাই নিয়তি চাচা, সবার দাম সব সময় থাকে না রাজনীতিতে। তবে যে কৌশলে আগাচ্ছেন, যদি সাকসেস হতে পারি, একার জন্য ছাল উঠে দেবি। সেটার জন্যই তো অপেক্ষা করতেছি। একটা কথা আছে না, ধৈর্য বলে মেয়া ফলে। তুই লাগেজ থেকে আমার একটা ড্রেস বার কর, আমি ওয়াশরুম থেকে ফ্রেশে আসতেছি। আচ্ছা ঠিক আছে চাচা। কে তোর শরীর এখন কেঙ্কা? হঠাৎ এই অবস্থায় আমার বাসায় আসলু যে? না বে, এখন তো ভালোই আছি, পেটের ব্যথাও কমে গেছে, আর দুর্বলও লাগিচ্ছে না। বড় বাসা বেঁচে গেছিস, আমার মনে হয় মদ খাওয়া তোর একেবারে ছেড়ে দিলেই ভালো হবি।
আমিও তো সেটাই কই, কিন্তু এই লোক তো আমার কোনো কথাই শোনে না। ঢাকার মোড়ে মোড়ে তোরা মদের বার খুলে বসছিস, তাহলে মালিক ছাড়ে কেমনে? মদের বার খুললেই যে মালিকের সাথে খাওয়া লাগবে এটা তো কোনো কথা না। ওটা কেলে যে নিজের লিভারই নষ্ট হয়ে যাবে এটা তো বোঝা লাগবে। হাই রে ব্যবসা রে, তোরা জনগণের লিভার পোষে ভালোবো অথচ নিজের লিভার সুরক্ষিত রাখার চেষ্টা করিচ্ছ। আমার মনে হয় এই অবৈধ ব্যবসা বাদ দিয়ে ভালো কোনো বিজনেসের চিন্তা ভাবনা করলেই ভালো হবে। ভালো কিছু বিজনেসের চিন্তা ভাবনা করবো, কিন্তু আমি তো একা একা কিছু করে পারছি না রে লিয়াকত। মোল্লা কাকা বার হলো অথচ তার জামিনের ব্যাপারে কোনো কুল কিনারাই পেলাম না। আমার সাথে কথা হচ্ছে মোল্লা আঙ্কেলের, অচিরেই সবার জামিন হয়ে যাবে। মামলার গুরুত্বপূর্ণ কাগজ তোর কাছ থেকে এই জন্য নিয়েই তো উকিলেক দিলাম, যাতে জামিন তাড়াতাড়ি হয়। এই জামিনের পিছনে নিশ্চয়ই শামসু কলকাটি লারিচ্ছে, এই জন্য তো জামিনে ঝামেলা হচ্ছে। এ রাঙ্গা, তুই আর শামসুর কথা কোস না তো, ওর কথা শুনলে আমার গা জ্বলে ওঠে। ও আপনি গেলে পিতৃশ্বরী লিঙ্কে জ্বলে জ্বলেই পৌঁছে যাবি, অথচ কোনো পদক্ষেপ নিবেন না। চেষ্টা তো আর কম করলাম না রে, কিন্তু কোনোভাবেই তো কোনো ফল আনবার পারলাম না। আমাগরে সিনিয়ররাও এই শামসুক বাস দিবার যায় উল্টা বাস খেয়ে বসে আছে। এখন এই আক্কেলা বাস টেনে বের করবার যায় তো ঝামেলার মধ্যে পড়ে গেছি। অত কথা কয়ে লাভ হবি না, আমাকে খালি অনুমতি দেন, আমি শামসুক শেষ করার জন্য একাই প্রস্তুত আছি। একটা কথা আছে না, শক্ত মাত্রার বলে দক্ষিণ দুয়ারি ঘর, তোর হচ্ছে সেই হাল। সেই মুরত তোমার নাই, সাম নাই কুত্তার বাগানাম। তো কি কেউ আটকে রাখছিল? এতদিন কি মাথা কামাছো? আব্বুক যে ধরে নিয়ে গেল তাও তো কোনো ভূমিকাই দেখলাম না। ভূমিকা পেলেন না, আপনি তো মানা করে দিছিলেন যে আলগাছি কোনো পদ্মানি করা দেবি না, সবকিছু ভাবে চিন্তা করা লাগবে। এ রাঙ্গা ইরফান ঠিকই করছে, কত বড় বড় মোসের এসে কিছু করে পারলো না, তুই কি বালছিরবু? এর কথা বাদ দে তো লিয়াকত, ই হলো আজের কামে নাই, খালি অকামে আছে। না রে আজারে নয়, রাঙ্গার কষ্ট লাগিচ্ছে দেখেই তো ওইভাবে বলছে। আপনারা খালি আমাকে একবার বিশ্বাস করে দেখেন, আমি যদি কাম খতম করবেন না পারি তাহলে এই মুখ আর কোনোদিনও দেখামো না। না রে রাঙ্গা, তোর এই অ্যাকশনে যাওয়ার দরকার নাই, আমি চাই না তুই আমাদের কাছ থেকে হারা যা। এমনিতে আব্বু জেলে যাওয়ার পর থেকে একা হয়ে গেছি, তোকে যদি হারায় সবকিছু সামলামু কেমনে? আপনারা ঘর কোণে এগুলো সিদ্ধান্ত নেন আর বসে বসে নির্যাতনের শিকার হন, কোনো পদক্ষেপ নেওয়া লাগবে না। এ রাঙ্গা চিন্তা করিস না, মোল্লা আঙ্কেল জামিন নিয়ে বের হচ্ছে না, বাকিগুলা খালি বের হোক, শামসুর খালে আমরা ঠিকই শেষ করে দেবো। তুই যে ড্যান্ডি সাইকেলে লেগে দিল, ই কি বালের সন্ত্রাসী দেয় আজারে ধরা বললো। যেটি জানু জানু মালেরা আটকে গেছে এই তো শুনো বটি, এই আর কি করবি। তবে কৌশল একটা খাতা ছিলাম, সাকসেস হবার পারি নেই এই শালার বদনামের কারণে। এক যে ধরছে তোর নাম কই আবার বিপদে ফেলে দিবি না? না বে, আমি এমন ভাবে কাম করছি ধরি মাছ না সুই পানি, ওই আমাকে কোনোভাবেই ফাঁসাবার পারবি না। সেটাই, তোর যদি কোনো বিপদ হয় আমরা তো ঝামেলার মধ্যে পড়ে যাবো। চিন্তা করিস না, আল্লাহ ভরসা, কিছুই হবি না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, আমি তাহলে এখন চলে যাই। ঠিক আছে, যার কোনো প্রকার মত তোর জানি খাস না। আরে রাঙ্গা তুই খেয়াল রাখবো, কোনোভাবেই জানি এগুলা খাবার না পারে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল রাখবনি। কেরে রমজান, লিয়াকতের বাড়িতে কই দুইজন কারা বের হয়ে গেল? হাজি সিদ্দিকের বেটা ইরফান আর অর্সেলা রাঙ্গা। তার মানে লিয়াকত বাড়িতে আছে, ওরা দেখা করবে রাখছিল। সেটাই, এখন বাড়ির কোন সাইড দিয়ে যে ঢুকি সেটাই তো চিন্তা করছি। কে বাড়ির পিছন দিয়ে ঢুকে, এবার কিন্তু তোর সাথে আমিও যাবো। না বে, তোর যাওয়া যাবে না, তুই যে গাইড বস, আমি বাড়ির পিছন দিক দিয়ে ঢুকে কামটা সেরার ঘাইত করে নিয়ে আসিচ্ছি। কি কোস, তোর যদি কোনো বিপদ হয় তাহলে কেমনে কি করবো? এ বে, এই জন্য তোর সাথে ক্লোরোফর্ম আনছি, যা কি সামনে পাবো তাকে অজ্ঞান করে ফেলামো। আচ্ছা ঠিক আছে, সাবধানে করিস, আমি গাড়ির যা বসলাম। ঠিক আছে যা। না, তাড়াতাড়ি ঘুমায় যাই, সকাল সকাল উঠে উকিলের সাথে দেখা করা লাগবে। কালকেও যদি কোনো সমাধান না হয় তাহলে এই শালার উকিলে কি চেঞ্জ করে ফেলামু। কেরে তুই কেরা বাড়ির মধ্যে কেমনে ঢুকলো? এ বে, আমি রমজান তোর জম। তে তুই এটি কেমনে ঢুকলো? এ সিকিউরিটি কে আছে, এদিকে আসো তো। এই শালা এত চিল্লাচ্ছ কি জানে, তোর সিকিউরিটি ঘুম পাড়াই দিছি। এখন চুপচাপ আমার সাথে চ, তোর বাপ শামসুর কাছে নিয়ে যাবো। রমজান তুই ভুলে যাস না, আমি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই লিয়াকত। তুই হ্যাডার লিয়াকত বে, এখন ঠিক মতো আমার সাথে যাবো নাকি অজ্ঞান করে নিয়ে যাবো? তোর এত বড় সাহস! এ আমাকে ছেড়ে দে, নাকেট কি শুঙ্গাচ্ছ? চুপ কর শালা, তোকে অজ্ঞান করে নিয়ে যাওয়া লাগবি। শালা তো অজ্ঞান হয়ে গেছে, এখন ঘাইত করে নিয়ে চলে যাই।